সংবিধান সংস্কারের যে সুযোগ এসেছে রক্তাক্ত গণ অভ্যুত্থানের পর, সেটা বাস্তবায়নের জন্য অনেকগুলো পথ খোলা আছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাদেশ, গণপরিষদ নির্বাচন, গণভোট কিংবা আগামী সংসদ নির্বাচন, সব পথেই সংবিধান সংস্কার সম্ভব। তবে সংবিধান সংস্কারের উত্তম পথ কোনটা, এ নিয়ে রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন মত দিচ্ছে। জুলাই সনদের বাস্তবায়ন কোন পথে, ভোটের ট্রেনে আজ আলোচনা করতে চাই। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। জুলাই ঐকমত্য কমিশন জুলাই সনদের যে প্রাথমিক খসড়া চূড়ান্ত করেছে, সেটি প্রকাশ হবার পর এ নিয়ে নানা বিতর্ক আলোচনা দেখা যাচ্ছে। এর মধ্যে একটি হচ্ছে গণপরিষদ নির্বাচন। এটি এমন একটি নির্বাচন যার মাধ্যমে কোনো দেশের সংবিধান প্রণয়নের জন্য একটি পরিষদ গঠিত হয়। এর মূল কাজ হলো দেশের জন্য একটি নতুন সংবিধান রচনা করা। দর্শক, গণপরিষদ নির্বাচনের ইতিহাস বাংলাদেশে রয়েছে এবং এটি মূলত 1970 সালে যে গণপরিষদ নির্বাচনের আয়োজন করে তৎকালীন ইয়াহিয়া সরকার। মূলত তার আগে আইয়ুব সরকার প্রায় 10 বছর ক্ষমতায় থাকার পরে যে গণঅভ্যুত্থান হয়, তারপর ইয়াহিয়ার কাছে যে ক্ষমতা হস্তান্তর করে এবং ইয়াহিয়া খান একটি নির্বাচনের আয়োজন করেন এবং সেখানে মূলত সংবিধান, পাকিস্তানের জন্য কোনো সংবিধান ছিল না, সেজন্য একটি সংবিধান রচনার জন্য একটি গণপরিষদ নির্বাচন এর আয়োজন করেন এবং একই সঙ্গে এই গণপরিষদ সদস্যরাই আইনসভার দায়িত্ব পালন করবেন বলে সেখানে এই ম্যান্ডেট নিয়েই তারা কাজ শুরু করেন। কিন্তু দেখা যায় যে নির্বাচন হবার পরে যখন আওয়ামী লীগ বিপুল পরিমাণে এই সংখ্যাগরিষ্ঠতা পায়, কিন্তু পাকিস্তান তৎকালীন শাসক গোষ্ঠী বাংলাদেশের এই জনমতকে প্রাধান্য না দিয়ে তারা ক্ষমতা হস্তান্তরে টালবাহানা করে এবং তারপরে যে রাজনৈতিক এবং অর্থনৈতিক যে বৈষম্য, সেটির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় শুরু হয় এবং তারপরে রক্তাক্ত 9 মাসের দীর্ঘ মুক্তিযুদ্ধের পর একটি দেশ স্বাধীন হয়। এই যে সংবিধান, এই যে গণপরিষদ নির্বাচন, আমরা গণপরিষদ নির্বাচন নিয়ে যে কথা বলছি, এখানে মূলত এই গণপরিষদ সদস্যরাই 10 এপ্রিল 1972 সালের এই গণপরিষদ এর প্রথম অধিবেশন হয় এবং তারপর 4 নভেম্বর প্রায় 7 মাস কাজ করার পরে 1972 সালে গণপরিষদ সংবিধানে অনুমোদন করে এবং সেই সংবিধান দিয়ে দেশ পরিচালিত হচ্ছে। এই সংবিধানে বেশ কিছু ত্রুটিপূর্ণ জায়গা রয়েছে। ক্ষমতা হস্তান্তরের একটি প্রক্রিয়া নিয়ে বেশ বিতর্ক হয়েছে। বাংলাদেশে প্রায় 12টি নির্বাচন হয়েছে, কিন্তু তবু ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াগুলো এখনও স্বচ্ছ নয়। এছাড়া প্রধানমন্ত্রীর একক ক্ষমতার কারণে এইগুলো বাংলাদেশের স্বৈরাচারের যে পথ তৈরি হয়েছে নিয়ে কিন্তু ব্যাপক বিতর্ক হয়েছে। এই জন্য এই সংবিধান নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। দর্শক, আমরা গণভোট নিয়ে আলাপ করছি, এরপরে যেহেতু গণপরিষদ নিয়ে আলাপ করছি, গণপরিষদের মাধ্যমে আবার নতুন একটি সংবিধান রচনার একটি দাবি উঠেছে। এ নিয়ে আমরা আলাপ করব। দর্শক, আরও যে কয়েকটি পদ্ধতি রয়েছে সেগুলো আমরা আলাপ করতে চাই। আরেকটি হচ্ছে গণভোট। দর্শক, গণভোট বাংলাদেশে এর আগেও গণভোটের ইতিহাস রয়েছে। গণভোট মূলত রাজনৈতিক বা সাংবিধানিক গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের সরাসরি মতামত জানতে চাওয়া হয়। সাধারণত আইন কার্যকর করার আগে সরকার গণভোটের আয়োজন করে। গণভোটের ভোটাররা সাধারণত হ্যাঁ না ভোট দিয়ে তাদের মতামত প্রকাশ করেন। গণভোটের ইতিহাস যদি বলি, বাংলাদেশে গণভোট সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছে, তার প্রেক্ষাপট যদি একটু তুলে ধরি, 15 আগস্ট শেখ মুজিবুর রহমান কে হত্যার পরেই মূলত জিয়াউর রহমান যখন সেনাপ্রধানের দায়িত্ব নেন এবং তারপরে 3 নভেম্বর থেকে 7 নভেম্বর বেশ কিছু ঘটনাবহুল উল্লেখযোগ্য বেশ কিছু ঘটনাবহুল বিষয় ঘটে এবং তারপরেই মূলত 29 নভেম্বর 1976 সালে প্রধান সামরিক শাসক হিসাবে আবির্ভূত হন জিয়াউর রহমান এবং তারপরে 21 এপ্রিল 1977 সালে রাষ্ট্রপতি হন এবং তারপরেই মূলত সেই রাষ্ট্রপতির শাসনকে বৈধতা দেওয়ার জন্যই একটি গণভোট হয় 30 মে এবং তারপরেই 1979 সালে রাষ্ট্রপতি নির্বাচন হয় এবং সেই নির্বাচনের যে 5ম সংশোধনী পাশ হয়েছিল এবং সেই 5ম সংশোধনীতে আমরা দেখেছি যে সামরিক শাসনামল, অর্থাৎ 75 থেকে 79 সাল পর্যন্ত যে জারিকৃত ফরমান হয়েছে সামরিক শাসনামলে, সেগুলোর বৈধতা দেওয়া হয়েছে। এছাড়া সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহ এবং বাংলাদেশি জাতীয়তাবাদ, আগে ছিল বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। এই ছিল গণভোটের বাংলাদেশের ইতিহাস। আমরা যদি এছাড়াও বেশ কিছু আরও অন্য
ভাবেও সংবিধানে অনেক কিছু যুক্ত করা যায়। তার একটি পথ হচ্ছে অধ্যাদেশ। অধ্যাদেশ হলো এক ধরনের আইন যা সাধারণত সংবিধানে না থাকলে জরুরি প্রয়োজনে বা বিশেষ পরিস্থিতিতে এই ধরনের আইন প্রণয়ন করা হয়, যা রাষ্ট্রপতি জারি করেন। পরবর্তীতে সংসদের প্রথম অধিবেশনে এই অধ্যাদেশটি বিল আকারে পেশ হয় এবং সংসদ কর্তৃক অনুমোদিত হলে তা পূর্ণাঙ্গ আইনে পরিণত হয়। এখানে মূলত অধ্যাদেশ যখন হয়, সংসদ যদি অধিবেশন না থাকে তাহলে, এবং তারপর রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেন, পরবর্তী সংসদে অনুমোদন দেন এবং সংসদ অনুমোদন না করলে তা অকার্যকর হয়। বাংলাদেশে অনেকগুলো অধ্যাদেশের ঘটনা ঘটেছে, সেই 1975 থেকে শুরু করে এখন পর্যন্ত অনেকগুলো অধ্যাদেশের ঘটনা ঘটেছে বাংলাদেশের সংবিধানে। দর্শক, এছাড়াও সংবিধান সংশোধনের উল্লেখযোগ্য পথ হচ্ছে সংসদ। মূলত জনগণের নির্বাচিত সরকারই এই সংবিধান সংশোধন করে থাকেন এবং সংশোধনের প্রধান ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যস্ত। সংবিধানের 142 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ একটি বিল পাশের মাধ্যমে সংবিধানের যে কোনো বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা বাতিল করেন। সংসদের একজন সদস্য বিলটি উত্থাপন করেন এবং 2/3 সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভিত্তিতেই মূলত এটি পাশ হয় এবং তারপর রাষ্ট্রপতির সম্মতির মাধ্যমেই সেটি আইনে রূপান্তর হয়। দর্শক, এই যে সাংবিধানিক পরিবর্তন, সংশোধন, এই সংস্কার, এই যে ইস্যুগুলো আমরা দেখলাম, এইভাবেই মূলত সংবিধানের সংস্কার করা যায়। বাংলাদেশে যেহেতু বর্তমানে যে সংস্কার আয়োজন বা সংস্কার নিয়ে আলাপ হচ্ছে, তার মধ্যে সংবিধানের সঙ্গে সম্পৃক্ত প্রায় 50 বিষয়। সেইগুলো সংস্কার কিভাবে হবে, কোন প্রক্রিয়ায় হবে, এই নিয়ে কিন্তু বিতর্ক চলছে। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকে আলাপ করব ভোটের ট্রেনে। দেখছেন ভোটের ট্রেন। দর্শক, জুলাই সনদের মতামত জমা দেওয়ার সময় শেষ হয়েছে আজ, এবং সেখানেও মূলত বেশ কিছু রাজনৈতিক দল এবং বেশিরভাগ রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে। সেখানে নানান বিতর্ক রয়েছে। আমরা সে বিষয়গুলো নিয়ে আলাপ করতে চাই। আজকে ভোটের ট্রেনে স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, এবং আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল। আপনাদের দুজনকেই স্বাগত ভোটের ট্রেনের শুরুতেই। সাইফুল্লাহ হায়দার, আপনার কাছে জানতে চাই, এই যে গণপরিষদ নির্বাচন নিয়ে যে এত আলাপ হচ্ছে, আপনারা মূলত শুরু থেকেই বলে আসছেন গণপরিষদ নির্বাচনের কথা। এখানে একটু আমি জানতে চাই যে গণপরিষদ নির্বাচন হলে যে বর্তমান যে বিদ্যমান সংবিধান আছে, সেইটির নতুন করে লিখতে হবে, আবার একই সঙ্গে সেই পুরনো সংবিধান বা 72-এর যে বর্তমান সংবিধান, সেটিকে একেবারে আপনারা বাতিল করে পুনরায় নতুন করে লেখার কথা বলছেন, না গণপরিষদ বলতে আসলে এই মুহূর্তে কোন বিষয়টি বলছে এনসিপি, একটু ব্যাখ্যা করবেন? আচ্ছা, ধন্যবাদ। আমাকে আমার সহ আলোচককে সালাম জানাচ্ছি। আসলে গণপরিষদের ব্যাপারটা এটা একটা আকাঙ্ক্ষিত বিষয়, আর গণপরিষদ কেন বলতেছি সেটা বলতে গেলে আমাকে ইতিহাস ব্যাক করতে হবে। কারণ আমাদের যদি পাকিস্তান শুরুর পর থেকে আমরা যদি 23 বছরের লড়াই সংগ্রামের ইতিহাস জানি, সেখানে কিন্তু এই পুরো 23 বছরটি ছিল আমাদের একটি শাসনতান্ত্রিক যে সংবিধান, সেই সংবিধানটাকে জনগণের অভিপ্রায়ের সংবিধান করার লড়াই। এই কথাটি কেউ বলে না, কোনো সংবিধান বা ইতিহাসবিদ। আমরা অনেক শোষণ বঞ্চনার কথা বলি, কিন্তু পাকিস্তান সৃষ্টির পরে আমরা যদি মোহাম্মদ আলী জিন্নার কথা বলি, তারপরে যারা হচ্ছে শাসক শ্রেণী আছে, 7 বছর একটি শাসনতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে 7 বছর পরে একটি সংবিধান আসলো। মাত্র 2 বছরের মধ্যে সেই সংবিধান আবার একটি সামরিক শাসকের মাধ্যমে সেটাকে অ্যাবলিশ করে দেওয়া হলো, এবং পরবর্তীতে আবার একটি দীর্ঘ লড়াই সংগ্রামের মাধ্যমে 62 সালে আবার একটি সংবিধান আসলো। কিন্তু সেই সংবিধানের বিরুদ্ধেই কিন্তু আমাদের পূর্ব বাংলার জনগণ তাদের যে অভিপ্রায়, প্রায় 500-র অধিক তারা সংশোধনী দিয়েছিল সেই সংবিধানের ক্ষেত্রে, কিন্তু সেই 500-র অধিক সংশোধনী কিন্তু তারা বাস্তবায়ন হয় নাই, এবং এইটাকে কেন্দ্র করেই কিন্তু আবার দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই সংবিধানের মধ্য দিয়েই কিন্তু মৌলিক গণতন্ত্র বলে একটা ব্যাপার ছিল, সেটাও কিন্তু আইয়ুব খান এই সংবিধানে অন্তর্ভুক্ত করেছিল। এবং তার পরবর্তীতে এই দীর্ঘ সংগ্রামের পরে আবার কিন্তু যে নির্বাচনটা হয়েছিল 70 সালে, যে ঐতিহাসিক নির্বাচন, সেটাও কিন্তু মূলত এই সংবিধানকে প্রণয়ন করার জন্য গণপরিষদ নির্বাচনই তারা হয়েছিল, এবং সেটার সিস্টেমটা ছিল প্রথমে সংবিধান রচনা করা হবে, পরবর্তীতে সেই সংসদ সরকার হিসাবে পরিগণিত হবে।
আমি এই ইতিহাসটা এই জন্য বললাম, কারণ হচ্ছে আমরা যে পাকিস্তান লড়াই সংগ্রামের ইতিহাসের কথা বলি, সেখানে শোষণ বঞ্চনার সাথে সাথে এই যে শাসনতান্ত্রিক লড়াই, এই লড়াইয়ের 63 বছরের কথা কোনো রাজনৈতিক দল সেভাবে সামনে নিয়ে আসে না। কিন্তু আপনি যদি ইতিহাসকে পর্যালোচনা করেন, আপনি এই জিনিসটা দেখতে পারবেন। এখন 70 পরবর্তী সংবিধানের কথা আমি বলি। 72 সালে যে সংবিধানটা হয়েছিল, সেই সংবিধানটা কিন্তু যে নির্বাচিত সংসদ এই সংবিধানটা প্রণয়ন করে, তারা কিন্তু 70 সালের সেই লিগ্যাল ফ্রেমওয়ার্কের অধীনে নির্বাচিত যারা সংসদ সদস্য ছিল, তারাই পরবর্তীতে আপনার হচ্ছে মার্চের যে 23 তারিখে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ঘোষণা করা হয়, সেই লেজিসলেটিভ অ্যাসেম্বলির মাধ্যমে তারা যে সংবিধানটা প্রণয়ন করে, তারাই কিন্তু নির্বাচিত ছিল, সেই 70-এর নির্বাচিত সংসদ সদস্যরা। আপনি নতুন একটা দেশ পেয়েছেন। পাকিস্তানের যারা সংবিধান রচনার জন্যই যারা ক্ষমতায় বা নির্বাচন করেছিলেন, তারাই বাংলাদেশের সংবিধান রচনা করেছিল। এখানে কিন্তু আরেকটা পরিলক্ষিত বিষয়, মাওলানা ভাসানীর যে দল ছিল, ন্যাব ভাসানী সহ আরও কিছু দল কিন্তু 70 নির্বাচনে অংশগ্রহণ করে নাই। তাহলে আপনি যখন 70 পরবর্তী 72 এর যে সংবিধান আপনি রচনার কথা বলেন, 72 সংবিধানের কথা বলেন, সেই 72-এর সংবিধান যখন আপনি রচনা করেছেন, মাওলানা ভাসানীর মতো বড়, ভাসানী ন্যাপের মতো বড় একটি দল তখন কিন্তু সংসদের বাইরে, গণপরিষদের বাইরে, তাদেরকে বাইরে রেখে আপনি একটা নির্বাচন মানে একটা সংবিধান রচনা করলেন 72 সালে। কিন্তু তারপরেও আমি বলবো যে শাসনতান্ত্রিক একটা লড়াইয়ের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা সংবিধান প্রতিষ্ঠিত হলো। কিন্তু প্রথমে যে গলতটি, আমরা কিন্তু এখানে মূলনীতি নিয়ে কথা হচ্ছে নতুন আমাদের ঐক্যমত্য কমিশনে, প্রথমে যে গলতটি ছিল আমাদের যে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রর বাহিরে গিয়ে একটি দলের 4টি ঘোষণাপত্র, মানে মূলনীতির যে 4টি বিষয়টা রয়েছে, সেটি শুধুমাত্র একটি দলের ওই 4টি মূলনীতিকে সংবিধানে কি করা হলো, প্রতিস্থাপন করা হলো। এবং এই সংবিধানটি পুরোপুরি যে শেখ মুজিবকে সামনে রেখে বলা হয়েছে, এটাও কিন্তু ডক্টর কামাল হোসেন তার একটা সংবিধান বিতর্কে একটা বক্তব্যে সেটা বলছে যে তখন আমাদের বড় লিডার ছিল শেখ মুজিব, তাকে সামনে রেখেই অনেকটা সংবিধানটা রচনা করা হয়েছে। আমি এই সংবিধানের কথা বলতে গেলে, কেন গণপরিষদ দরকার, নতুন সংবিধান কেন দরকার, এই কথাটি বলতে গেলে আমি আপনাকে প্রথমেই একটা জিনিস বলব, সেটা হচ্ছে আপনি যদি 48-এর 3 দেখেন, তারপরে আপনার হচ্ছে এখানে যে 43-এর 3 অনুচ্ছেদ যেটার বলে প্রধানমন্ত্রী সকল ক্ষমতার অধিকারী হয়ে থাকে, সেই ক্ষমতার অধিকারের ব্যাপারটা কিন্তু আমরা বারবার বলছি। তারপরে আপনি যদি 56-এর 3 দেখেন, 53-এর 3 দেখেন, সেখান থেকেও যে আমার অনুচ্ছেদের কথা আমরা বলতেছি, সেই জিনিসগুলো কিন্তু এখানে পরিলক্ষিত। আপনি মৌলিক অধিকারের কথাগুলো বলেন, আপনি 26 থেকে 47 এখানে যে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, এইখানে আপনি যখন আবার সংবিধান সংশোধনের কথা বলছেন, সেই সংবিধান সংশোধনের মধ্য দিয়া এই মৌলিক অধিকারের অনেকগুলো বিষয়কে আপনি পাশ কাটিয়ে যাচ্ছেন। আপনাকে একটা উদাহরণ দেই, সেই উদাহরণটা হলো 73-এ যখন আপনার 74-এ যখন বিশেষ ক্ষমতা আইন পাশ করা হয়, 26-এর 3 অনুচ্ছেদে এই বিশেষ ক্ষমতা আইনকে কি করা হয়, লেজিসলেটিভ দেওয়া হয়। এবং তার মধ্য দিয়ে আমাদের 33 অনুচ্ছেদে যে মৌলিক অধিকারের যে ক্ষমতায়নের কথা বলা হয়েছিল, সেটাকে কিন্তু কি করা হয়, এই নিবর্তনমূলক আইনে কোনো প্রকার প্রশ্ন করা যাবে না, মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক, এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসা হয়। তো আমি বলবো, তখন আপনি এতগুলো অনুচ্ছেদ যেখানে সাংঘর্ষিক, আপনার মৌলিক অধিকারের যেখানে হচ্ছে খর্ব করা হচ্ছে, নিবর্তনমূলক আইনে আপনার হচ্ছে এই মৌলিক অধিকারকে উজ্জ্বল রাখা হবে, এই কথাগুলো বলা হচ্ছে। এই সংস্কারগুলো কিন্তু আলাপ হয়েছে মৌলিক অধিকার। হ্যাঁ, আমি এই কথাগুলো কেন টানছি সেটা বলি। এই টানার মধ্য দিয়ে আমরা কিন্তু দেখছি 91 সালে কি হয়েছে। 91 সালে 3 দলের একটা রূপরেখা হয়েছে। 91 সালের 19 নভেম্বর থেকে 20 নভেম্বর, তখন হচ্ছে হেলাল ভাইরাও সেই আন্দোলনে ছিল এবং তারাও মানে ছাত্ররা সেই আন্দোলনের মধ্য দিয়ে একটা রূপরেখা দিয়েছিল। কিন্তু সেই রূপরেখার মধ্য দিয়ে তারা যে আন্দোলনটা পেয়েছে বা তারা যে বিষয়টা সামনে নিয়ে এসেছে, তখন কিন্তু সেটা কিন্তু পরবর্তীতে 96-94 নির্বাচনে কিন্তু সেটা কি হয়ে গেল, অ্যাবলিশ হয়ে গেল। জি জি, এই নিয়ে আপনার সঙ্গে আরও কথা বলবো। হেলাল ভাই, আপনাকে উদ্দেশ্য করেই আমাদের যে এনসিপি নেতা সাইফুল্লাহ হায়দার, তিনি বললেন যে 90-এর সে সময় আপনারা নেতা ছিলেন, কিন্তু দেখা গেল যে 90-এর 3 জোটের রূপরেখা সেটা বাস্তবায়ন হয়নি, এবং সেখানে তারা প্রশ্ন তুলছেন যে, এবং একই সঙ্গে এই প্রশ্নটা উঠছে যে অভ্যুত্থানের পরেই যেহেতু বিএনপি ক্ষমতা এসেছিল 90-এ, ঠিক একই সঙ্গে 24-এর পরেও বিএনপি ক্ষমতায় যদি আসে, তাহলে আবার একই সঙ্গে সেই 90-এর মতো এই যে জুলাই সনদের যে ঐকমত্য হচ্ছে, সেগুলো বাস্তবায়নে ঝুঁকি থেকে যায় কিনা, আশঙ্কা থেকে যায় কিনা, আপনি বলবেন। জি, ধন্যবাদ। আমি প্রথমে বলতে চাই যে আপনারা যদি এই যে প্রোগ্রামটা করছেন, সাইফুল্লাহ হায়দার যে সমস্ত কথা বলছে, যদি সংবিধান বিশেষজ্ঞ কাউকে আনতেন তাহলে কিন্তু আলোচনাটা ভালো হতো।
আমরা হলো পলিটিক্যাল, আমি ডিসকোর্স তৈরি করব, পলিটিক্যালি আমি সব কিছু দেখতে চাই। আপনি আইনের যে কচকচানি শুরু হয়েছে এখানে, সেজন্য বলছি যে সংবিধান বিশেষজ্ঞ, আমি জানি না সাইফুল্লাহ হায়দার সংবিধান বিশেষজ্ঞ কিনা। এখন প্রথম বক্তব্য হলো যে আমি অ্যাপার্ট ফ্রম সাইফুল্লাহ হায়দার ইজ হোয়াট ইজ সেইং, আমি 3 জোটের রূপরেখা যে বাস্তবায়ন হয়নি, এইটাকে ইতিহাসের কোথায় তিনি পেলেন? এটা একটা অপপ্রচার। কোনো 3 জোটের রূপরেখায় ছিল যা, সব কিছু বাস্তবায়ন হয়েছিল, শুধুমাত্র রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন নিয়ে বিতর্ক ছিল। 3 জোটের রূপরেখায় ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, সেটা হয়েছে। 3 জোটের রূপরেখায় ছিল শাহাবুদ্দিন খান, আমাদের শাহাবুদ্দিন সাহেব, তিনি প্রধান বিচারপতি, তিনি আপনার ক্ষমতা নেবেন, এরশাদ পদত্যাগ করে মওদুদ অর্থাৎ উপরাষ্ট্রপতির কাছে যাবে, উপরাষ্ট্রপতি পদত্যাগ করবেন, সেই ক্ষমতা নেবে শাহাবুদ্দিন সাহেব। শাহাবুদ্দিন সাহেব 3 মাসে একটা ভোট করে তিনি আবার তার স্বপদে ফিরে যাবে। এইটা ছিল 3। আর মুক্তিযুদ্ধ চেতনায় বাংলাদেশ পরিচালিত হবে, এই সব ছিল আমাদের 3 জোটের রূপরেখায়। 3 জোটের রূপরেখায় যা ছিল না, যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হবে, সেইটাও পর্যন্ত আপনার বাস্তবায়ন করা হয়েছিল। অর্থাৎ একটা অপপ্রচার বাজারে ঘুরে বেড়ায় যে 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হয়নি। যারা আমার বক্তব্য শুনছেন, এবং 3 জোটের রূপরেখা যদি আপনি 3টা জোট, ওই যে 8 দল 7 দল 5 দল, তারা যে রূপরেখাটা দিয়েছিল তার সবকটি বাস্তবায়ন হয়েছিল, বিসাইড এক্সেপ্ট রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন নিয়ে বহু বিতর্ক এখনো আছে। এখন বলা হচ্ছে যে আপনারা নতুন একটি সংবিধান তৈরি করবেন, গণপরিষদ। আমাদের দেশটা কি 24 সালে স্বাধীন হয়েছে? যখন একটা নতুন দেশ হয়, যখন একটা আপনার নতুন সংবিধান রচনা করতে হয়, তখন আপনার গণপরিষদ হয়। এবং গণপরিষদে শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দ থাকবে তাও কিন্তু ঠিক না। গণপরিষদে বিভিন্ন প্রফেশনালস থেকেও আসতে পারে, যেমন আইনজ্ঞরা আসে, সাংবাদিকরা আসে, প্রান্তিক জনগণের থেকে কেউ আসে, আবার বিভিন্ন ব্যবসায়ীরা আসে। বিভিন্ন গণপরিষদ হয় আপনার 300 সিটে 300 জন গণপরিষদ মেম্বার হবে, কেন আরও বেশি মেম্বার হতে পারে, এইটাই নিয়ম, আমি যেটা জানি। এখন বলা হচ্ছে যে আপনারা দেখেন 24-এ একটি গণ অভ্যুত্থান হয়েছে, অর্থাৎ একটি সরকারের পতনের পরে আরেকটি অন্তর্বর্তীকালীন সরকার আসছে টু হোল্ড এ ইলেকশন টু এস্টাবলিশ ডেমোক্রেসি অ্যান্ড দ্য পিপলস রিপ্রেজেন্টেড গভর্নমেন্ট। এইটাই তো। এখন আপনি বলছেন যে সংবিধান রচনা করবেন, গণপরিষদ দিবেন, তাহলে তো আপনাকে সেই প্রেক্ষাপট তো এখন বিরাজ করছে না, অর্থাৎ এটা অযৌক্তিক একটা দাবি। আমি মনে করি যে এই যে দাবিটা করছেন, কখনো গণপরিষদ, কখনো দেখি গণভোট নিয়ে ইতিহাস বললেন, কখনো বলছেন যে বিভিন্ন রকম সংস্কার, এইগুলো যাই করেন, কিন্তু সংসদে সেটা হতে হবে। এটা আপনি সংসদের একটা ফর্ম না করে, একটা সংসদ গঠন না করে, আপনি সেই সংসদ আপনাকে এই যে সমস্ত রিফরমেশন হবে, অর্থাৎ জুলাই সনদ যেটা আপনি বলছেন, আমরা যে কয়েকটি বিষয়ে ঐক্যমত হয়ে গেছি, এইগুলো আপনার সংসদে যায়, এটা লিগাল ফ্রেমওয়ার্ক দেওয়া হবে। আমরা বলছি এর জন্য যে পরবর্তী যে সংসদ গঠিত হবে তার 2 বছরের মধ্যে এটা বাস্তবায়ন করবে। কিন্তু আমি দেখছি এখন এই সমস্ত কথা বলে গণপরিষদ, গণভোট, সংস্কারের এখনই লিগাল ফ্রেমওয়ার্ক, এটা বলে আমি দেখতাম যে আগামী নির্বাচনকে একটা আনসার্টেনিটির মধ্যে তুলে ফেলানো হচ্ছে। এবং আগামী নির্বাচন যদি আনসার্টেনিটি হয়, তো দেশের যে কি ভয়াবহ পরিস্থিতি হবে, দেশের যে উগ্রবাদ, দেশে যে চরমপন্থার বিরাজ করবে, দেশের যে আপনার সভরেন্টি, আমাদের এই পরিবর্তনকে যেহেতু প্রতিবেশী রাষ্ট্র ভালোভাবে মেনে নিতে পারেনি, আমাদের এই পরিবর্তনে যারা পরাজিত হয়েছে তারা এখনও বাংলাদেশে বিভিন্নভাবে আপনার গোপনে কাজ করে যাচ্ছে, এবং পার্শ্ববর্তী দেশে তারা একটা অফিসও খুলেছে। আমাদের দেশটাকে আনস্টেবল করবার জন্য, নির্বাচনকে আনসার্টেনিটি করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র হচ্ছে। গণ অভ্যুত্থানের আমরা যারা শক্তি, তারা যদি এই সমস্ত জিনিস না বুঝে, আমরা যদি বলি যে এখন নির্বাচনকে অনিশ্চিত করবার জন্য বিভিন্ন রকম বাইনারি তুলি, কখনো গণভোট, কখনো গণপরিষদ, কখনো সংবিধান সংস্কার, এখানে মূলত এনসিপি শুরু থেকেই তাদের অভ্যুত্থানের পর থেকে গণপরিষদের এই দাবিটা জানিয়ে আসছে। এছাড়া আপনি যেটি বললেন যে অধ্যাদেশ করেও এর আগেও কিন্তু 1977-এর সময়ের বা ওই সময়ের বেশ কিছু অধ্যাদেশ বা গণভোট, এছাড়া আরও অনেকগুলো ইতিহাস বাংলাদেশের প্রেক্ষাপট আছে, আমরা সেগুলোই তুলে ধরছিলাম। সেগুলো দিয়েও আসলে কতটা এই সংবিধান সংস্কার করা সম্ভব, এ নিয়ে আরও আলাপ করব, আপনার সঙ্গে আলাপ করতে আসছি। দর্শক, ভোটের ট্রেনে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।
RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আজ স্টুডিওতে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার এবং সরাসরি আছেন বিএনপির তথ্য গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল। আবারও আপনারা যারা দেখছেন, আমরা জানাতে চাই, আমরা নিয়মিত আয়োজন করি যেখানে সাধারণ স্থানীয় যারা মানুষ তাদের মতামত জেনে আসি। আজকে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জনতার মতামত জানবো। রাজশাহী থেকে তৃণমূল মানুষের কথা জেনেছেন সহকর্মী রাকিবুল হাসান। ২৪-এর গণ অভ্যুত্থান বাংলাদেশে নানা ধরনের সংস্কার আর পরিবর্তনের দাবি তুলেছিল। সেই ২৪-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের সাংবিধানিক এবং রাজনৈতিক পরিবর্তনের যে সনদ, জুলাই সনদ বাস্তবায়নে দলগুলো এখনও অনেক বিষয়ে এককাট্টা হতে পারেনি। সেখানে এই জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি কী হবে তা আজকে জানবো রাজশাহীর মানুষের কাছে। জুলাই নিয়ে তো কারো কোনো প্রশ্ন থাকা উচিত না। আর ঠিক আছে, এটা একটা সনদ, একটা দালিলিক সনদ হবে, কিন্তু এটা তো মানে ওপেন, যেটা একটা রক্তের উপরে মানে একটা আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থান হয়েছে। কাজেই এই সনদটা অবিলম্বে হওয়া উচিত এবং সেটা প্রপারলি জাতীয় সংসদের মাধ্যমেই হওয়া উচিত বলে মনে করি। একটা রাজনৈতিক দল সংগঠন হওয়ার পরেও এই জিনিসটা সংসদ থেকে পরিবেশন করাটাই ভালো হবে, কারণ তাহলে এটার একটা স্থিতিশীলতা আসবে। এইখানে যেটা কথা উঠছে যে জাস্ট একটা প্রজ্ঞাপন দিয়ে জুলাই সনদ দিয়ে দিবে কিনা, এটা তো যে কোনো সময় বাতিল হয়ে যেতে পারে। আর এই প্রজ্ঞাপন দিবে কে আসলে? চুপ্পুকে, হাসিনার ডোমেস্টিক রাষ্ট্রপতি। তো এরপর গণপরিষদ নির্বাচন নামে যেটা উঠছে, এটা আসলে বাংলাদেশের মানুষ এটার সাথে খুব বেশি পরিচিত না। ব্যাপারটা নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, যেহেতু গণভোট বাংলাদেশের ইতিহাসে এর আগেও হয়েছে এবং এইটা বাকিগুলোর থেকে একটু আস্থাযোগ্য এবং একটু নির্ভরযোগ্য জায়গায় মানুষ এটা বোঝে। নির্বাচন হওয়ার কথা বলা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, অবশ্যই সেটা গণপরিষদ অধ্যাদেশ বা যদি সংসদের কথা ধরেন, সব কিছু ছাপিয়ে যদি সংসদে এটাকে পাশ করানো যায় এবং সংবিধানে অন্তর্ভুক্ত করা যায়, সেটাই হবে যে একটা স্ট্রং একটা অবস্থানের। তো আমার কাছে মনে হয় এই আইনি প্রক্রিয়াটা কি হবে, এইটা আমাদের জনগণের যে সংগঠিত দলগুলো আছে এবং তাদের যারা প্রধান আছেন তাদের সবার মতামতের ভিত্তিতে একটা সুন্দর সলিউশনে আসা উচিত, যাতে করে পরবর্তীতে এই আইনি ভিত্তি দেওয়ার পরে এটাকে নিয়ে কোনো বিতর্ক না হয়। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে নানা ধরনের মতপার্থক্য আছে রাজশাহীর মানুষের মধ্যে। তবে তারা একটা বিষয়ে একমত যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে মতৈক্যে পৌঁছতে হবে রাজনৈতিক দলগুলোকে, কেননা পরবর্তী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের কাঁধেই। জুলাই সনদের মতামত জমা দেওয়ার সময় শেষ হয়েছে আজ। প্রথম ও দ্বিতীয় দফায় ৬৮ দিনের বৈঠকে ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সনদের চূড়ান্ত খসড়া তৈরি করে জাতীয় ঐকমত্য কমিশন। জুলাই সনদের ওপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা শেষে গত ১৬ আগস্ট জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে দেয়া হয়। সেখানে মূলত ৮টি অঙ্গীকারনামা ছিল। তার মধ্যে যে মতামতগুলো দেয়া হয়েছে, সেই ৮টি অঙ্গীকারগুলো নামার মধ্যে ৩টি উল্লেখযোগ্য বিষয়, যেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে বিএনপি জামাত বিপরীতমুখী অবস্থান রয়েছে। আমি একটু দেখে নিতে চাই। সেখানে আছে যে সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্ন কিছু থাকলেও জুলাই সনদ প্রাধান্য পাবে। সনদের বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না। সংস্কারের যেসব প্রস্তাব অবিলম্বে বাস্তবায়নযোগ্য সেগুলো নির্বাচনের আগে সরকার বাস্তবায়ন করবে। দর্শক, এই বিষয়ে দেখা গেছে যে বিএনপি বিশেষত এই বিষয়গুলোতে আপত্তি জানিয়েছে, কিন্তু ঠিক এর বিপরীতে অবস্থান করেছে জামাত ইসলামী। বিএনপি নেতা আজিজুল বারী হেলাল ভাই আমাদের সঙ্গে আছেন। আমি আপনার কাছে একটু জানতে চাই যে বিএনপি যে এই যে জুলাই সনদের যে অঙ্গীকারনামার যে মতামত দিয়েছে, সেখানে এই 3টি বিষয়ে তারা আপত্তি জানিয়েছে। আপনার দল এখানে একটু আপনার কাছে একটু ব্যাখ্যা জানতে চাই যে কেন এই বিষয়গুলোতে আপত্তি জানালো আপনার দল। আপনি প্রথমে দেখেন যে আমাদের যে জুলাই সনদে যে সমস্ত ৮৪টি পয়েন্টের মধ্যে আপনি যেগুলো বললেন, যেগুলো আমরা ঐক্যমত হব, সেগুলো নাকি কেউ আদালতে চ্যালেঞ্জ করতে পারবে না। আপনি বলেন
যে আমাদের রাজনৈতিক দলের মধ্যে যে সমস্ত এগ্রিমেন্ট হয়েছে অথবা কোনো একটা এগ্রিমেন্টকে আদালতে চ্যালেঞ্জ করা যাবে না, এটা কিন্তু হতে পারে না। এটা কিন্তু আপনার অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। আবার বলতেছি যে জুলাই সনদের যে সমস্ত বিষয় আমরা ঐক্যমত হয়েছি সেগুলো সংবিধানের উপরে স্থানিত, অর্থাৎ সুপ্রা কনস্টিটিউশনের উপরে, এইটাও কিন্তু অযৌক্তিক। আমরা বলছি যে সংবিধান যদি সংস্কার করতে হয় তাহলে সংসদে যেতে হবে। যেসব বিষয়ে সংবিধান সংস্কার করার প্রয়োজন নেই সেগুলো কিন্তু আপনার সংসদ প্রতিষ্ঠার আগেই আমরা ঠিকঠাক করে নিতে পারি, আলোচনার মাধ্যমে আমরা ঠিকঠাক করে নিতে পারি। কিন্তু সংবিধান যদি পরিবর্তন করতে হয়, আমি যেটা বলছি যে দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদের কথা বলা হচ্ছে, এটা যদি আপনি এই যে সামনে যে 26 সালে যে নির্বাচন, এই নির্বাচনে কি দ্বিকক্ষ হবে, এটাও কিন্তু একটা বিষয়। তারপরে আপনি যে পিআর পদ্ধতি দিয়ে যে আজকে নির্বাচনকে আনসার্টেনিটি করতে বলছেন, সে পিআর পদ্ধতি যদি ইন্ট্রোডিউস করতে যান, সংবিধান পরিবর্তন করতে হবে। তো সংবিধানটা পরিবর্তন কি আপনি পরবর্তী যে সংসদ গঠিত হবে সেখানে হবে। সুতরাং এইসব ইললজিক কথা বলার কোনো অর্থ হয় না। কারণ আপনি মনে রাখবেন যে এই সংবিধান নিয়ে আজকে যে সমস্ত কথাবার্তা উঠছে, মনে রাখতে হবে যে পাকিস্তানের সংবিধান রচনা করতে যে 23 বছরে অন্তত 3 থেকে 4 বার সামরিক শাসন জারি হয়েছিল পাকিস্তানে। আপনারা এই ইতিহাসটা ভুলে যাবেন না। আজকে বাংলাদেশে কিন্তু নতুন একটা দেশ তৈরি হয়নি। আমরা একটা গণ অভ্যুত্থানের ফলে একটি সরকারকে পরিবর্তন করে আমরা একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যা কিছু সংস্কার প্রয়োজন আমরা সেইগুলো বিষয়ে ঐক্যমত হব। কিন্তু যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে হেলাল ভাই, যেখানে দেখা গেছে যে দ্বিতীয় দফার আলোচনায় প্রায় 11টি বিষয়ে ঐকমত্য হয়েছে, সবগুলো রাজনৈতিক দল একমত পোষণ করেছে। 84টি বিষয়ের মধ্যে প্রায় 74টি বা 75টি বিষয়ে সকল রাজনৈতিক দল একমত। বিশেষ করে আপনি যে বিষয়গুলো বললেন, পিআর পদ্ধতি বা উচ্চকক্ষ, এগুলোর জন্য বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট বা আপত্তি জানিয়েছে। তো যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে সেইগুলো বাস্তবায়ন তো এখন থেকেই হতে পারে কিনা, পরবর্তী সরকার এসে সেটি প্রথম দিনেই সেটি বাস্তবায়ন করে দিল। সব বিষয়ে ঐক্যমত হয়ে গেছে, যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে সেই সব বিষয় যেখানে সংবিধান পরিবর্তন করতে হবে সেটা সংসদ প্রতিষ্ঠিত হওয়ার পরে, আমরা বলছি যে 2 বছরের মধ্যে অন্তত এই জিনিসটাকে আপনার বাস্তবায়ন করতে হবে। কিন্তু তাছাড়া সেটা আপনার আইনি ভিত্তি পায় না, এইটাই হলো আপনার লজ। এখন আপনি যদি অযৌক্তিকভাবে বলেন যে আমরা সংসদ গঠনের আগেই সংবিধান পরিবর্তন করবো, আমরা যেসব বিষয়ে ঐক্যমত হয়েছি সেটা কিন্তু আগেও করা যাবে না সংবিধান পরিবর্তন না করে। জি, আপনাকে ধন্যবাদ। আমি জনাব সাইফুল্লাহ হায়দারের কাছে জানতে চাই, এইখানে যে 8টি অঙ্গীকারনামা ছিল তার মধ্যে একটি ছিল যে সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্ন কিছু থাকলেও জুলাই সনদ প্রাধান্য পাবে, অর্থাৎ সংবিধানের যেসব আইন বা ধারার চাইতেও এই জুলাই সনদকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা কি মানে যেহেতু এইখানে এখনো রাজনৈতিক দলগুলোই এখানে ঐকমত্য দিয়েছে, এখানে জনগণের অংশগ্রহণ যেহেতু নাই, সেটা কি আসলে হতে পারে কিনা? আমি হেলাল ভাইয়ের প্রতি সম্মান রেখেই বলছি, উনি হচ্ছে 3 দলের যে রূপরেখা সবগুলো হচ্ছে বাস্তবায়ন হয়েছে, সেগুলো রূপরেখার আমি একটা বিষয় ছিল, সবচেয়ে বড় বিষয় ছিল যে আমাদের নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন। তো আমরা হচ্ছে কিন্তু 94 সালে যখন ক্ষমতা যাওয়ার পরে বেগম খালেদা জিয়া কিন্তু ওই সময় তার অধীনেই একটা নির্বাচন করেছিল। আমরা কিন্তু সেই সময় যে 72 দিনের হরতাল, সেই হরতালের কথা জানি, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারপরে আবার নির্বাচন করে আন্দোলনের মাধ্যমে পরে আবার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছিল 94 সালে। এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাই নাই। এবং তার পরবর্তীতে আবার শেখ হাসিনা এসে 142 অনুচ্ছেদের মার পেছে, 2/3 মার পেছে, সে কি করলো, এই হচ্ছে পুরো ব্যবস্থাটাকেই কি করলো, বাতিল করে দিল। আমরা কে এম হাসানের কথাও ভুলে যাই নাই। 2007 সালে 1/11 আসার পেছনে বড় রাজনৈতিক দল হিসাবে তাদের আমি 16 বছরের আন্দোলন সংগ্রামকে সম্মান করি, কিন্তু তারাও 1/11 আসার পেছনে এই জিনিস কিন্তু তারা কিন্তু ভুলে যাইতে পারে না। ওই কে এম হাসান যখন তাকে প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে তাকে তত্ত্বাবধায়ক সরকার বানিয়ে নির্বাচন করার যে প্রক্রিয়া, সেটাও কিন্তু হয়েছে বাংলাদেশে, এবং তার মধ্য দিয়ে 1/11 এসেছে। 1/11 পর কি হয়েছে সেটা আমরা জানি। আমি নতুন সংবিধানের এখানে যে আমরা আইনি ভিত্তির কথা বলতেছি, সেই আইনি ভিত্তিটা আপনি বলি, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সংবিধান হচ্ছে সুপ্রিম ল,
আপনার সুপ্রিম ল আর হচ্ছে অর্ডিনারি ল এর মধ্যে আপনাকে পার্থক্যটা জানতে হবে। আপনি যখন অধ্যাদেশের কথা বলেন, একটা অধ্যাদেশের মাধ্যমে যখন আইন হবে তখন সেটা হবে একটা অর্ডিনারি ল, সেটা সুপ্রিম ল না। এবং সাংবিধানিক সংস্কারের কথা যখন বলা হয়, সংবিধান সংস্কারের সাথে সাথে আপনাকে কিছু জিনিসকে ফ্রেমওয়ার্ক করতে হবে। আমরা কিন্তু ঐক্যমত্য কমিশনে আলোচনা করেছিলাম এই তত্ত্বাবধায়ক সরকারের মতো যে ব্যবস্থাটা বা নিরপেক্ষ নির্দলীয় সরকারের যে ব্যবস্থার কথা আমরা বলছি বা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থার কথা আমরা যেটা বলছি, যদি 142-এর মারপেসে আবারও কেউ এটা পরিবর্তন করে ফেলে, 142 অনুচ্ছেদের মারপেসে মানে 2/3 আপনি পেলেন, তারপরে আপনি এটা পরিবর্তন করে ফেললেন, তখন আবার কি হবে? তাহলে আবারও সেই ফসিবাদ কায়েম হতে পারে। তো আমরা আরও এখানে তো অনেকগুলো বলা আছে যে আমাদের এখানে বলা হচ্ছে যে জুলাই সনদের কথা বলা হয়েছে যে এটা সংবিধানের উপরে বা আদালত প্রশ্ন করবে না, কিন্তু বর্তমানে একজিস্টিক সংবিধানে আমরা দুর্নীতির কথা বলি 80-3 অনুচ্ছেদে, 80-3 অনুচ্ছেদ, আমি আবারও বলছি 80-3 অনুচ্ছেদে আপনার যত অর্থ বিল আছে ওইখানে গত সংসদে পাশ করছে যে যত দুর্নীতি হোক, যত মানে মেগা প্রজেক্টই হোক না কেন, এটা সংসদে কি করা যাবে না, প্রশ্ন মানে আদালতে এটা প্রশ্ন তোলা যাবে না, আদালত এই বিল সম্পর্কে প্রশ্ন করতে পারবে না। তার মানে কি এই সংবিধানে অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলো মানে এই সংবিধানে অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলো সংস্কারের কথা বলতে হবে। আমরা একটা মিনি পার্লামেন্ট হয়েছে, মিনি গণপরিষদ, আমি বলবো যে অভ্যুত্থানের পরে সব থেকে ভালো একটা বিষয় হয়েছে যে সব রাজনৈতিক দল এক জায়গায় বসে ঐক্যমত্য কমিশনের আলোচনা করেছে। এখন এই আলোচনার মধ্যে দিয়ে আপনি কিভাবে এটাকে গণপরিষদের কথা আমরা কেন বলছি, আপনি স্বীকার করেন বা না করেন, 3 তারিখে যখন নাহিদ ইসলাম 1 দফার ঘোষণা দিছে, সে তার মৃত্যু পরোয়ানা সাইন করছে। আপনি যে 100 জরুরি মানে আপনি যে জরুরি অবস্থার মধ্য দিয়া আদালতের রায় নিয়া এই সরকার যাদের কাছে এই চুপ্পুর কাছে যখন হচ্ছে শপথ গ্রহণ করছে, এই শপথ গ্রহণের মধ্য দিয়ে আপনি কিন্তু এই একজিস্টিং সংবিধানের মধ্যে ঢুকে গেছেন। যখন আপনি একজিস্টিং সংবিধানের মধ্যে ঢুকে গেছেন, পরবর্তীতে আজ থেকে 10 বছর বা 15 বছর পরে এসে এই 158 জন সমন্বয়ক যারা আন্দোলন করছে তাদের আপনি কিভাবে সুরক্ষা গার্ড দিবেন? এই সংবিধানের ভিতরে থেকে, এই সংবিধান সংস্কার করে আপনি যদি এই সংবিধানকে বহাল রেখে আজকে যদি যতই সংস্কার করেন, আজ থেকে 15 বছর পরে যদি এই পরিবারের বা এদের মধ্যে কেউ আসে, তারা যদি আবার হচ্ছে এই আদালতে যায়, আদালত যদি তারা চ্যালেঞ্জ করে ওই যে অনুচ্ছেদের কথা বলছেন, যে পেপারের বলে তারা বলছেন, ওই পেপার যদি দেখতে চায়, তখন কি তারা যদি বেঁচে থাকে তাদেরকে আপনি কিভাবে স্বীকৃতি দেবেন? তাদেরকে তো ফাঁসির দড়িতে ঝোলাবে। এই একজিস্টিং সংবিধান 7-এ কি আছে, আপনি হচ্ছে কোনোভাবে কোনো প্রক্রিয়ায় আপনি কি করতে পারবেন না, ক্ষমতা দখল করতে পারবেন না। আপনি যখন এটা পরিবর্তন না করবেন, এগুলা যদি গণপরিষদের মাধ্যমে আপনি সংবিধান আপনার মতো করে লেখেন। আমরা কিন্তু বলদিন নির্বাচন পিছানোর কথা, বারবার সবাই মনে করে যে আমরা হচ্ছে গণপরিষদের কথা বললে নির্বাচন পেছানোর কথা বলছি। কখনোই আমরা নির্বাচন পেছানোর কথা বলি না। আপনি 70 সালের মডেলটাকে অনুসরণ করেন না কেন? নির্বাচন আপনি হচ্ছে ডিসেম্বরে দেন, কিন্তু আপনি একটা লিগাল ফ্রেমওয়ার্কের অধীনে, যেগুলো ঐক্যমত্য কমিশনে আসছে, খুবই সহজ বিষয়। ঐক্যমত্য কমিশনে যারা যারা একমত হয়েছে, এগুলো লিগাল ফ্রেমওয়ার্কের অধীনে রাষ্ট্রপতি এটাকে একটা লিগাল ফ্রেমওয়ার্কে করবে, সবাই সিগনেচার করবে। সিগনেচার করে পরবর্তী নির্বাচন যখন হবে, নির্বাচনের আগে বলবে যে আগামী 2 মাস বা সপ্তাহে 3 দিন বা 2 দিন যে অধিবেশন হবে তারা হচ্ছে গণপরিষদ হিসাবে কাজ করবে, 3 দিন বাকি সরকার হিসাবে, সংসদীয় সরকার হিসাবে কাজ করবে। ওই সংসদ সদস্যরাই থাকলো, কোনো সমস্যা নাই। 70 সালে যেরকম নির্বাচন হয়েছে এখনও এরকম একটা নির্বাচন করেন। আপনারা নির্বাচনের কথা বলতেছেন, খুব দ্রুত নির্বাচন করেন, আমরা ডিসেম্বরে নির্বাচন চাই, কিন্তু গণপরিষদ এবং সংসদ নির্বাচন তো একসাথে হওয়ার মডেল আছে। আর আপনি যেটা বললেন যে সংবিধান পরিবর্তন হয় নাই, 23 সালে উজবেকিস্তানের সংসদ পরিবর্তন হয়েছে। মিনিমাম গত 5 বছরে আমি 10টা দেশ দেখাইতে পারবো যারা হচ্ছে কোনো বিপ্লব হয় নাই, কোনো কিছু হয় নাই, তারা সংবিধান মনে করছে, জনগণ মনে করছে যুগের সাথে সবকিছু পরিবর্তন করা দরকার, তারা হচ্ছে নতুন সংবিধানের জন্য গণপরিষদ করছে। আর আবার বেশ কিছু গণপরিষদ বা গণভোট সেগুলো জনগণ মেনে নেয়নি, এরকমও কিছু অভিজ্ঞতা আছে। আমি সেটা আলাপ করবো এই বিষয়ে, অবশ্যই আছে। সেই টেনে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আলোচনা করছি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। এ পর্বে আলোচনার আগে চলুন জেনে নিই ভোট নির্বাচন নিয়ে রাজনীতিকরা কি বক্তব্য দিলেন রাজনীতির মাঠে। আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। সেটির জন্য কি আপনারা 2024-এর 36শে জুলাই করেছিলেন? আজকে আমাদের যে উন্নয়ন পরিকল্পনা, সেই উন্নয়ন পরিকল্পনা তৈরি করার সময় আমাদের সচেতন থাকতে হবে যাতে আমরা বাংলাদেশের পরিবেশকে আর নতুন করে কোনো ধ্বংস না করি। বিএনপি নির্বাচন অবশ্যই চায়,
সেই নির্বাচন চাই এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য। আমরা বলেছি এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হবে, এবং এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হলে সংস্কারের একটি আইনগত ভিত্তি দিতে হবে, এবং সেরকম আইনগত ভিত্তি দেওয়া সম্ভব। কোন একটি বিশেষ দল বা গোষ্ঠী সংস্কারের সাথে সম্পৃক্ত থেকেও নির্বাচনের পূর্বে এখনই আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। দিনের পর রাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান হারা করবে, আমাদের সন্তানরাও পঙ্গু হবে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, আর সর্বত্র চাঁদাবাজি চলবে। এই পদ্ধতির নির্বাচন আমরা চাই না, হতে দেব হবে না এবং করতে পারবে না ইনশাআল্লাহ। বিরতির পর স্বাগত। আলোচনা করছি, যুক্ত আছেন এনসিপি নেতা এবং বিএনপি নেতা, আছেন তথ্য গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল ভাই। আপনার সঙ্গে আগে শুরুতে পর্বে আলোচনা করতে চাই। এর আগে যেটি বললেন সাইফুল্লাহ হায়দার, যে এর পরবর্তী সংসদে যারাই ক্ষমতায় আসুক তারাই তাদের মতো করে সংবিধান সংশোধন করবেন বা সংস্কার করবেন বা পুনর্লিখন করবেন। নিশ্চয় বিএনপি বড় দল, বিএনপি যদি নেক্সটে পার্লামেন্টে আসে, সেই গণপরিষদ নির্বাচনের মাধ্যমেও যদি আসে, তবুও তো বিএনপি নিজেদের মতন করেই সংবিধান সংস্কার করতে পারবে। তাহলে বিএনপি এই পথে যাচ্ছে না কেন, একটু আপনার কাছে জানতে চাই। আপনি উদ্দেশ্যটা দেখেন, আপনি এনসিপি এবং জামাতের উদ্দেশ্যটা দেখেন, যে এখানে বলা হচ্ছে ৭০ সালের মডেল, এখানে বলা হচ্ছে ইয়াহিয়ার মডেল। মানে যে আমরা যে বলছি না যে প্রকারান্তরে স্বাধীনতাকে আপনি ইতিহাসকে বাদ দেওয়ার যে অপচেষ্টা, এটা কখনো বাংলাদেশে সম্ভব হবে না। আপনি ৭০ সালের মডেল ইয়াহিয়া মডেলকে আপনি আদর্শ ধরছেন, আর একটা বলছেন যে আপনারা বিপ্লব করেছেন, জনগণ বিপ্লব করেছে। এই যে আওয়ামী লীগ যেমন আপনার স্বাধীনতার সমস্ত ক্রেডিট নিতে যায়, আজকে ফ্যাসিবাদে পরিণত হয়েছে। এই ২৪-এর গণ অভ্যুত্থানে আপনি যে বললেন যে নাহিদ রহমান আপনার মৃত্যু পরোয়ানায় সাইন করেছে, আপনারা ৩রা আগস্ট, আমি এগুলো বলতে চাই না কারণ আমাদের আপকামিং জেনারেশন, আমি এদের পক্ষে বলছি যে ৩রা আগস্ট যখন ডিবি অফিসে সমস্ত ছাত্র আপনারা যখন গ্রেফতার হলো আমাদের ৫ জন বৈষম্য ছাত্রনেতা, তখন কিন্তু আন্দোলনটা বন্ধ হয়ে গিয়েছিল, আপনারা বন্ধ করার ঘোষণাও দিয়েছিলেন। তারপরে কিন্তু সাধারণ ছাত্র, জনগণ, অন্যান্য রাজনৈতিক সংগঠন আপনাদের নিয়ে সবাই মিলে কিন্তু আন্দোলনটা চালিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ নাহিদ ইসলামকে আপনি যেভাবে বলছেন, এটা কিন্তু আপনার ইতিহাসকে বিকৃতি করা। কারণ মনে রাখবেন, রাজনীতিবিদরা কিন্তু ইতিহাস লেখেন না, ঐতিহাসিকরা ইতিহাস লেখেন। আর একটা কথা হলো যে আপনারা সুরক্ষা চাচ্ছেন, আপনাদের পরবর্তীতে যদি কেউ কোনো কিছু করে, বিপ্লবী যদি হন, বিপ্লবীরা কিন্তু এইসব চিন্তা করে যে পরবর্তীতে কি হবে, তার জন্য কিন্তু বিপ্লব করে না। সুতরাং এইসব বিষয় নিয়ে আমি কথা বলাতে চাই না। আর একটা বলছেন ৩ জোটের রূপরেখায় কি তত্ত্বাবধায়ক সরকার ছিল ওই বছর ৯১ সালের নির্বাচনের জন্য, ৯৬ সালের নির্বাচনের জন্য না। ৯৬ সালের রাজনৈতিক দলগুলো যখন আবার বলে যে তত্ত্বাবধায়ক সরকার দরকার, তখন বিএনপি সেটা অনেক সংগ্রাম এবং অনেক স্ট্রাগল করে কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিল। আপনি এই রাজনৈতিক ইতিহাসটা জানেন কিনা আমি জানি না, তখন আপনার কতটুকু আপনি ছিলেন ম্যাচুরিটি তাও আমি জানি না। পরবর্তীতে বিএনপি এটা সংবিধানে আনার জন্য দ্বিতীয় একটি নির্বাচনও করতে কত স্ট্রাগল করতে হয়েছিল বিএনপিকে। সুতরাং আপনি যে বলছেন ৩ জোটের রূপরেখায় তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেটা এটা কিন্তু ঠিক না। ৩ জোটের রূপরেখা ওই বছর ৯১ সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য। আর দেখেন রাজশাহীতে যে আপনারা, আমি একটু শুনতে পারলাম, যারা বলছেন তারা কিন্তু ঠিকই বলছে যে সংবিধান সংস্কার করতে হলে আপনাকে সংসদে যেতে হবে। আপনার তাহের ভাইয়ের একটা বক্তব্য শুনলাম, তাহের ভাইয়ের বক্তব্যের সাথে আপনার এই যে এনসিপির এই বক্তব্য কিন্তু মিলে যায়। আমরা সেজন্য বলছি যে ৭১-এর স্বাধীনতার ইতিহাসকে ভুলবার জন্য আপনারা যে ৭০-এর মডেল আনেন, জনগণ কিন্তু এটা শুনছে। রাজনীতিতে আমি এনসিপিকে বলতে চাই, আপনারা একটা ইন্ডিপেন্ডেন্ট রাজনৈতিক দল হয়ে
যে শূন্যতা বাংলাদেশে এখন ফ্যাসিবাদ বিদায়ের পরে তৈরি হয়েছে, সেই রাজনীতিটাতে আপনারা অংশগ্রহণ করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় কম, হেলাল ভাই আপনাকে ধন্যবাদ জানাতে হচ্ছে। এবং আমি শেষ প্রশ্ন, আপনার প্রশ্ন ধরেই আমি এনসিপি নেতা সাইফুল্লাহ হায়দারকে বলতে চাই যে ভাই যেটি বললেন সেই ৭১ ইস্যু, যে মুক্তিযুদ্ধ যের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সেই ৭১কে কি ভুলে যেতে চান? আমি ভাইয়ের কথা ধরেই বলতেছি, আপনি যদি ওই নতুন সংবিধানকে, ৭২-এর সংবিধানকে আপনি যদি বলেন যে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সংবিধান, সেটা তো ৭০ সালে নির্বাচিত ওই মডেলে যারা নির্বাচিত হয়েছে তাদের মাধ্যমে নির্বাচিত সংবিধান। আপনি ৭০ সালে যারা নির্বাচিত হয়েছে তারা কিন্তু ওই সংবিধান রচনা করছে। তার মানে কি, তাহলে কি আপনারা যারা ওই সংবিধান রচনা করছে ওনার বক্তব্যের সাথে তো এটা সাংঘর্ষিক হয়ে গেল। আমরা কিভাবে বললাম যে আমরা ৭১কে অস্বীকার করি? আমরা ৭১কে স্বীকার করি বলেই আমরা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বলা হয়েছে, সেইটাকে আমরা কি করতে চাইতেছি, নতুন সংবিধানের মূলনীতি হিসাবে আমরা প্রতিস্থাপন করতে চাচ্ছি। আর উনি বারবার বলতেছে যে, আমি কিন্তু বলছি যে সংবিধান ৭৪ সালে এই বিশেষ ক্ষমতা আইনের মধ্যে অ্যাক্টের মতো একটা জিনিস দেয়, যে সংবিধানের সংসদ আপনার ৯৯ সালের আপনার হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনের মতো একটা কালো আইন দেয়, যে সংবিধান ২০০২ সালের আপনার হচ্ছে দ্রুত বিচার ট্রাইব্যুনালের দ্রুত বিচার আইনের মতো একটা কালো আইন দেয়, যে সংবিধান ২০০৪ সালে আপনার হচ্ছে অপারেশন ক্লিন হার্ট হয়েছিল, আপনার মনে আছে ২০০৩ সালে, সেই অপারেশন ক্লিন হার্টের ইন্ডিমিটি দেয়। সেই সংবিধানকে আপনি একজিস্ট রেখে জনগণের ক্ষমতায়নের কথা আপনি বলবেন, সেটা হইতে পারে না। আমরা এই জন্য বারবার বলছি যে গণপরিষদের মাধ্যমে, নতুন সংবিধানের মাধ্যমে বাংলাদেশকে একটি, আমরা যে অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করতে চাই। আমি আবারও বলতেছি, ২০০৭ সালের যে ১/১১ এসেছে এই সংবিধানের কারণে, আমাদের যে ফেসিবাদ কায়েম হয়েছে সেই পূর্ববর্তী এই সংবিধানের কারণে। আপনি কখনোই এই ৪৮-এর ৩ অনুচ্ছেদে বলবৎ রেখে, এই প্রধানমন্ত্রীর একজিস্টিং যে ক্ষমতা সেটাকে বলবৎ রেখে, সেটি আপনার সংবিধানের যতগুলো সাংবিধানিক পোস্ট আছে তাদের ক্ষমতায়নকে যদি আপনি পরিপূর্ণ, তাদের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াকে যদি আপনি সুস্পষ্টভাবে সবার সামনে একদম কমিশনের মাধ্যমে না করতে পারেন এবং এটাকে যদি সংবিধানে আপনি যুক্ত না করতে পারেন, তাহলে আবার যারা নির্বাচিত হবে এবং দীর্ঘমেয়াদী নির্বাচিত হবে, আবার নতুন একটা ফ্যাসিবাদের কায়েম হতে পারে। তাই আমরা নতুন ফ্যাসিবাদ যেন কায়েম না হয় সেই প্রত্যাশা আমরা করছি। দর্শক, এই নিয়ে আরও আলাপ আলোচনা হবে এবং রাজনৈতিক আলাপ আলোচনার মধ্যেই এই সমাধান বেরিয়ে আসবে বলে আমরা প্রত্যাশা করি। শেষ করছি আজকের ভোটের ট্রেনের আজকের পর্ব। কাল দেখা হবে নতুন কোনো পর্বে। সে বিষয়ে শুভকামনা, শুভরাত্রি।